আফসোস স্যার, আপনি কি ধরেন আমরা বিএনপি দাবির সাথে একমত পোষণ করলাম, আওয়ামী লীগকে তাদের তাদের ভুল মাফ করে দিয়ে তাদেরকে আমরা নির্বাচনে আনলাম। সেক্ষেত্রে যে 16 বছরে তারা যে ফেসিজম তৈরি করেছেন, একদম আইজিপি থেকে শুরু করে একদম উপর থেকে নিচ লেভেল পর্যন্ত তারা যেভাবে সেট আপ দিয়েছে, তাদের সেট আপটা ছিল পুরো 41 সাল পর্যন্ত। যেহেতু তাদের একটা হিউজ একটা তারা নির্ধারণ করে একটা হিউজ একটা টাইম দিয়েছিল যে 41 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। আসলে ওই টাইমটা তো তাহলে তাদেরকে ক্ষমতায় থাকার জন্য একটা তাদের একটা সেট আপ দেওয়া ছিল আগে থেকে। ওইভাবে তারা সেট আপ দিচ্ছে, প্রশাসন থেকে শুরু করে সচিব, আমলা, সব এরকম ভাবে। ধরেন তাদেরকে আমরা ভুল ক্ষমা করে তাদেরকে বিএনপির সাথে একমত পোষণ করে তাদেরকে নির্বাচনে আসলাম। সেক্ষেত্রে যদি দেখা যায় যে তারা ওই প্রশাসন গুলো আওয়ামী পন্থী প্রশাসন তারা জবরদখল করে সে 18 নির্বাচন 24 নির্বাচনের মতো করে তারা আবার পূর্বে আওয়ামী লীগকে ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দিচ্ছে, এটা হওয়ার সম্ভাবনা আছে কিনা? এটা বলছেন সেট আপ। শোনেন, যত সেট আপই করুক না কেন, সবচেয়ে বড় সেট আপ করার অধিকার কিন্তু জনগণের। আপনি দেখেন, এই যে আমাদের বর্তমান সরকারের যে ব্যর্থতা, এই অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা, যে একজন রাষ্ট্রপতিকে তারা সরাতে ব্যর্থ হয়েছেন এবং প্রশাসনের রদ বদলে এইখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে দিচ্ছেন। এখানেও তারাই ইচ্ছা করলে প্রশাসনিক কেডারে, এখন অন্যান্য কেডার থেকে অনেকগুলো কেডার আছে, প্রায় 30টা, সেখান থেকে বেছে বেছে অফিসার এনে। আমি হয়তো প্রশ্নটা হারিয়ে ফেলতে পারি, সেজন্য আমি একটু প্রশ্নটা করে রাখি, যেহেতু আমি হারিয়ে ফেলতে পারি প্রশ্নটা। আসলে আমাদের এই স্বৈরাচারকে হঠাতে যেহেতু কোনো সংবিধানের প্রয়োজন হয়নি, আমার মনে হয় না যে রাষ্ট্রপতি হঠাতে, যেহেতু এটা একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে হটানো হয়েছে, সেক্ষেত্রে আমার মনে হয় না যে রাষ্ট্রপতিকে হটানোর জন্য কোনো সংবিধানের প্রয়োজন আছে। এটা আপনি আমার সাথে একমত হবেন না স্যার? আমি একদম একমত। তাছাড়া আমি আরেকটা কথা এখানে বলি যে বিএনপি স্যার, আওয়ামী লীগের, হ্যাঁ, আওয়ামী লীগ বিএনপির মধ্যে পার্থক্য কি খুব বেশি? যদি বিএনপির মধ্যে সংস্কার না আসে, তবে হ্যাঁ, বিএনপির এই যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরিবর্তন হয়েছে, তার মধ্যে একটা সংস্কারের ইচ্ছা এবং স্পৃহা তৈরি হয়েছে, এটা আমি বিশ্বাস করি, কিন্তু দলে ওটা হয়নি। আবার দেখেন যে আপনি বললেন সংবিধান রেখে তো আন্দোলন হয় না, আর সংবিধানকে ফলো করে তো আন্দোলন হয় না। তাহলে আন্দোলনের পরে যে ফল, যে সরকার, তারা এই সংবিধান নিয়ে শপথ নেওয়াটাই আমি মানে সঠিক বলে মনে করি না। এখানে তাদের মানসিক দৈন্যতা, তাদের মানসিক দুর্বলতার কারণে তারা মনে করছে এই সংবিধানকে যদি বাদ দেই, আবার এদিকে বিএনপি সাপোর্ট দিচ্ছে যে আওয়ামী লীগ রাষ্ট্রপতিকে সরানো যাবে না, এই সাংবিধানিক শূন্যতা হবে। আরে সংবিধানই তো নাই, কিসের সংবিধান? মার্শাল ল আসলে সংবিধান থাকে না, বিপ্লব বা আন্দোলনের মধ্য দিয়ে সরকার আসলে সংবিধান থাকে না। এটা বিএনপির একটা ভয় যে এই সরকার যদি রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়, এত বড় কাজ করে, তাহলে বিএনপি ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, কবে আবার তাদের কোনো শাখা প্রশাখাকে নিষিদ্ধ করে ফেলে। কারণ আচরণের মধ্যে পার্থক্য খুব একটা নয়, মানুষ এগুলো যাচাই বাছাই করবে। তবে দেখেন, আমাদের এই পার্শ্ববর্তী রাষ্ট্রেও কিন্তু অঙ্গ প্রতিষ্ঠানগুলো এইভাবে রাজনীতি করে না, তারা লাঠিয়াল হিসাবে কাজ করে না। তো আমাদের অঙ্গ প্রতিষ্ঠান, সহযোগী প্রতিষ্ঠানের দরকার কি? একবার তো হাসিনা পদত্যাগ করেছিলেন যে আমি এই পদে থাকতে চাই না, ছাত্রলীগ থেকে সরে গিয়েছিলেন, ওখানে কর্ণধার ছিলেন উনি। যাই হোক, এখন আমাদের রাজনৈতিক দলগুলো যদি আওয়ামী লীগের আচরণ করে, তাহলে তো জাতি সঠিক পথে নেওয়া যাবে না, ওই দল দিয়ে জাতিকে সঠিক পথে নেওয়া যাবে না। সুতরাং আওয়ামী লীগ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। আওয়ামী লীগ যা যা করেছে, এখন আমরা সেগুলো না করলেই আওয়ামী লীগের চেয়ে ভালো দল বা ভালো রাজনীতি হতে পারে। কিন্তু বিএনপি কি তা করছে? তবে জনগণের মধ্যে পরিবর্তন এসেছে, ছাত্রছাত্রীদের মধ্যে পরিবর্তন এসেছে। তারা যে আঘাত পেয়েছে, মানুষকে যে কতটা তাচ্ছিল্য করা যায়, ভ্যানের মধ্যে নিয়ে ডেড বডি নিয়ে পুড়িয়ে ফেলা যায় একটা দেশে, যাত্রাবাড়িতে বর্ষার মতো গুলি করেছে, একটা সরকার ক্ষমতায় থাকার জন্য অন্য একটা দেশ থেকে মানুষ এনে খুনি এনে ডাকাত এনে এই দেশের শিশুদের, আজ 500 শিশু মানুষ অন্ধ হয়ে গেছে, 60 জন না কতজন শিশু হত্যা করা হয়েছে, তারপরে 2000-এর বেশি আহত এখনো হাসপাতালে আছে। তো এইরকম একটা স্বৈরাচার, এরকম একটা হেলমেট বাহিনী, দুর্নীতিবাজ এবং মানুষ হত্যাকারী, তাদেরকে নির্বাচনে আনতে হবে, নির্বাচন করাতে হবে,
এর চেয়ে বড় ভুল তো আর হতে পারে না। যেই দলটি তিনবার নির্বাচন ছাড়া ক্ষমতায় ছিল, সেই দলকে নির্বাচনে এনে নির্বাচিত করার চেয়ে বোকামি আর কি হতে পারে? রাজনীতিতে ভুল করলে যেই ভুলগুলো হয় সেগুলো ইতিহাসে থেকে যায়, এবং সেই ভুলের খেসারত হাজার হাজার বছর পরে হলেও দিতে হয়। আওয়ামী লীগ যে ভুল করেছিল তার বিচার হবেই একদিন। বঙ্গবন্ধু যে ভুল করেছিল তারও বিচার হয়েছে। এখন আমি যেটা পরিষ্কারভাবে বলতে চাই, আজকে বাংলাদেশে যে রাজনীতি, এই কোনো রাজনীতি নয় তো, এই পেশি শক্তির প্রদর্শনী চলছে। আজকে, গতকাল, পরশু আমরা যে রাজনীতি দেখছি, এটাকে কি বাংলাদেশের রাজনীতি বলবো? এটাকেই স্বাধীন দেশের রাজনীতি বলবো? স্বাধীন দেশের রাজনীতি তো শোডাউনের দরকার নাই। এখন তো স্বৈরাচার সরকার না যে শোডাউন দেখাতে হবে এবং মিছিল দেখিয়ে সরকারকে কাঁপিয়ে দিতে হবে। এটা হলো যে গায়ের জোরে আমরা ক্ষমতায় যেতে চাই। সবচেয়ে বড় বোকামি হলো রাজনৈতিক এই বড় দুই দল বা চারটি দল যদি ধরেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতেরও অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু জামাত ক্ষমা চায়নি গণহত্যার, ধর্ষণের, মানুষের ঘর বাড়ি পুড়েছে, আমার নিজের চোখে দেখেছি। তো তারা ক্ষমা চায়নি, ক্ষমা চাওয়াতে তাদেরকে বাধ্য করা হয়নি, বাধ্য করা যায়নি, এবং তারা এখন আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়। শোনেন, আওয়ামী লীগের সাথে আতাত করে কেউ যদি ক্ষমতায় যেতে চায়, আমি অবাক হব না, কিন্তু সেটাকে রোধ করতে হবে জনগণকে। আজকে আওয়ামী লীগ আওয়ামী করছে কেন? কিছু দল, কারণ তারা ক্ষমতার লিপ্সায় আজকে আওয়ামী লীগের ঘাড়ে চড়ে, আওয়ামী লীগকে বগলদাবা করেও যদি ক্ষমতায় যাওয়া যায়, মন্দ কি? আওয়ামী লীগের তথাকথিত পতিত তথ্যমন্ত্রী যে কথাগুলো বলেছে আপনারা শুনেছেন, যে বিএনপির এই কথা আমার পছন্দ হয়েছে, রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো যাবে না, সংবিধান নিয়ে চলতে হবে। তো পছন্দের কথা বললে তো পছন্দ করতে হবে, মানুষকে আইডেন্টিফাই করতে হবে, জনগণকে বাছাই করতে হবে। আজকে আওয়ামী লীগের চরিত্রের, আওয়ামী লীগের ভূত যদি কোনো রাজনৈতিক দলে থাকে, সেই দল যদি পেশি শক্তির কারণে ক্ষমতায় আবার চলে যায়, তাহলে যাহা 52 তাহা 53। আমরা যে অন্ধকারে ছিলাম তার চেয়ে তিমির অন্ধকার। আমি আওয়ামী লীগের একটা বিরাট শত্রু হয়ে দাঁড়িয়েছিলাম, রয়ের শত্রু হয়ে দাঁড়িয়েছিলাম, ভারতের শত্রু হয়ে দাঁড়িয়েছিলাম। এখন সত্য কথা বললে বিএনপির শত্রু হয়ে যাব, হয়ে গেছি। অনেক বিএনপির নেতাকর্মী যারা আমাকে পছন্দ করতো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার জন্য, আজকে বিএনপির সেই নেতারা আমাকে পছন্দ করে না, কারণ আজকে তাদের গায়ে লাগে ওই একই কথা, একই নিয়ম নির্দেশ যদি আমি ওখানে দেখি এবং এটা তুলে ধরি জনগণের সুবিধার জন্য, তারা আমাকে পছন্দ করছেন না। সুতরাং আমি দেখেছি এই বিএনপি, যখন আমরা জাতীয় ঐক্য ফ্রন্ট গড়েছিলাম ডক্টর কামালের সাথে, ওনারা 21 জন জামাতকে ওনারকে না জানিয়ে নমিনেশন দিয়েছিল এবং ফখরুল সাহেব পরে ক্ষমা চেয়েছেন। তো তারা এই জাতীয় ঐক্য ফ্রন্ট করে একটা এই কি বলে, এই যে নির্বাচনের আগে যেটা দেয়, এটা কি বলে ওটাকে, নির্বাচনের আগে যে একটা তৈরি করা হয় একটা দল কি কি করবে, এটার একটা নাম আছে, হ্যাঁ না নির্বাচনের ইশতেহার জাতীয় ঐক্য ফ্রন্ট নেতৃত্ব দিয়েছে বিএনপি, নেতৃত্ব দিয়েছে ডক্টর কামাল। যেই দিন তারা ইশতেহার দিল, সেই দিন রাত 9টার সময় আমাকে ডক্টর কামাল ডেকে বলে, বিএনপি তো ইশতেহার দিয়ে দিয়েছে। অর্থাৎ জাতীয় ঐক্য ফ্রন্টে থেকে বিএনপির ইশতেহার দিয়েছিল। পরে ডক্টর কামাল আমাকে ডেকেছে রাত 9টা থেকে সারা রাত ইশতেহার লিখে, পরের দিন আমরা হোটেল পূর্বানীতে এই ঐক্য ফ্রন্টের ইশতেহার আমরা ঘোষণা দিয়েছিলাম। আমি কোনো একটি কথাও মিথ্যা বলছি না। তারপরে তারা বলছে ইমাম ভুল হয়েছে, যে ডক্টর কামালকে নাকি ভুল নেতৃত্ব দিয়েছে। আমি নিজে দেখেছি ডক্টর কামালকে সকল অ্যাম্বাসেডররা জিজ্ঞেস করেছিল, সকল সম্পাদকরা জিজ্ঞেস করেছিল, আপনারা নির্বাচনে বিজয় হলে কে প্রাইম মিনিস্টার হবে? তারা জানতে চেয়েছিল যে ডক্টর কামাল কি প্রাইম মিনিস্টার হবেন। এখন ডক্টর কামালকে যদি বিএনপি না বলে, তাহলে উনি তো নিজে থেকে বলবেন আমি হব কিনা। উনি কৌশলগত বলেছে যে আমরা নির্বাচনে গিয়ে এমপিরা নির্বাচন করবে কে প্রধানমন্ত্রী হবে। অথচ এইটুক বড় মনের পরিচয় দিতে পারেনি বিএনপি যে ডক্টর কামাল হোসেন বলেন প্রয়োজন হলে আপনি হবেন। তারা ধরে নিয়েছিল তারেক জিয়া প্রাইম মিনিস্টার হবে। এই জন্য এই জাতীয় ঐক্য ফ্রন্ট সাফল্য অর্জন করতে পারেনি। আবারও যদি বিএনপি আওয়ামী লীগের ঘাড়ে ভর করে প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে, এবং সেটা যদি জনগণকে মনে করে জনগণ খুব বোকা,
জনগণ এটা ধরতে পারবে না, তাহলে আমি বিএনপিকে বলবো, ফখরুল ভাইকে বলবো, আমি মেজর আফসারি বলছি, আপনারা বোকার রাজ্যে বসবাস করছেন। আপনারা আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে চিন্তাধারা, সেই চিন্তাধারায় আপনার দলকে ঐক্যবদ্ধ করেন, দলের মধ্যে সংস্কার আনেন এবং জনগণের কল্যাণে আসেন, জনমানুষকে মানুষ মনে করেন। আওয়ামী লীগের মতো তাদেরকে খাটো করে শুধু দলীয় কর্ম দিয়ে শোডাউন করে আপনারা ক্ষমতায় চলে যাবেন, সেই রাজনীতি, সেই পরিস্থিতি বাংলাদেশে এখন নেই। ছাত্র জনতা যে কোনো মুহূর্তে এক হবে এবং হচ্ছে। গতকালকে তার প্রমাণ দেখানো হয়েছে যে আওয়ামী লীগের কোনো চিহ্ন ছিল না গতকালকে। একটু সংক্ষিপ্ত করে বলো। আমার কথা শেষ, আমি একটি কথাই বলবো, আমি জনগণের বিচার ছাড়া, জনগণের রায় ছাড়া কোন দল চিরস্থায়ী ক্ষমতায় চলে যাবে যদি সঠিকভাবে সঠিক পথে বিএনপি ক্ষমতায় না যায়, তাহলে এই ক্ষমতা হবে ক্ষণস্থায়ী। আর যদি সঠিকভাবে জনগণকে সাথে নিয়ে, অন্যান্য রাজনৈতিক দলকে তারা যে কথা দিয়েছে যে জাতীয় সরকার করা হবে, সকল দলকে অংশীদার হিসাবে নেওয়া হবে, সেখানেও যদি ফাঁকি দেয়, কারণ তারা বাংলাদেশের মানুষের তো রাজনৈতিক দলগুলোর উপরে আস্থা ফিরে আসেনি, আস্থা ছিল না, আস্থা এখনো নাই। সেই আস্থা ফিরিয়ে না এনে যদি কেউ ক্ষমতায় যায় বা যাওয়ার চেষ্টা করে, আমি বিশ্বাস করি, আমার দল বিশ্বাস করে, সংস্কার পার্টি যে ছাত্র জনতা তা রুখে দেবে। এটা ওই গাছে কাঁঠাল রেখে গোফে তা দিয়ে লাভ নেই। জনগণকে নিয়ন্ত্রণে নিয়ে এসে জনগণের মতামত নিয়ে, জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন। আমরা যেটাকে ক্ষমতা বলি না, বলি দেশ পরিচালনা, সেখানে যাওয়ার চেষ্টা করেন। নইলে ক্ষমতা, শেখ হাসিনা তো বলছে আমি ক্ষমতা চাই, ক্ষমতা চাই, ক্ষমতা চাই। ক্ষমতার যদি বেশি খুব আকাঙ্ক্ষা হয়ে যায়, সেই দলের কি ধ্বংস, কি পরিণতি হয় আমরা তো দেখেছি। আমি আর লম্বা করতে চাই না আজকের এই বক্তব্য। আমি শুধু বিএনপিকে বলবো, দেশের স্বার্থে, ছাত্র জনতার স্বার্থে, ভবিষ্যতে এই বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের দলের মধ্যে সংস্কার করুন। আপনাদের ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান, তার যে চিন্তাধারা, তাকে ফলো করার চেষ্টা করুন এবং জনগণের সমর্থন নিয়ে এগিয়ে চলুন। শোডাউনে কাজ হবে না, অপরাজনীতি দিয়ে কাজ হবে না, পেশি শক্তির রাজনীতি দিয়ে কোনো কাজ হবে না। ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ।